আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। মাকে নিয়ে লিখতে শুরু করলে তা শেষ করা যায় না, কারণ পৃথিবীর সবচেয়ে মধুর, সহজ এবং নিরাপদ ডাক হলো মা। এই একটি শব্দের ভেতর লুকিয়ে থাকে নিখাদ ভালোবাসা, মমতা আর আশ্রয়ের নিশ্চয়তা। সামান্য ব্যথা পেলেও অবচেতন মনে যে নামটি প্রথম উচ্চারিত হয় সেটিও মা। জীবনের প্রতিটি ধাপে তিনি আমাদের সবচেয়ে নির্ভরতার মানুষ। অনেকেই বলেন মায়ের জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন নেই, তবুও ভালোবাসার মানুষটিকে একটি দিন বিশেষভাবে সম্মান জানানোতে কোনো নেতিবাচকতা নেই, বরং তাকে একটু বেশি ভালোবাসা অনুভব করানোর সুযোগ তৈরি হয়। তাই সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মায়ের সঙ্গে ছবি শেয়ার করছেন, জানাচ্ছেন কৃতজ্ঞতা আর ভালোবাসা। মা দিবসের সূচনা হয়েছিল যুক্তরাষ্ট্রে। 1908 সালে প্রথমবারের মতো এই দিনটি পালন করা হয়। আমেরিকান শিক্ষিকা আনা জার্ভিস তার মা অ্যান মেরি রিভস জার্ভিসের স্মরণে এই দিবসের প্রচলন করেন। অন্যদিকে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার সকাল 9টার পর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে শুরু হওয়া 4 দিনব্যাপী এই আয়োজনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ অনুষ্ঠান জুড়ে বিশেষভাবে তুলে ধরা হয়। আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ চলবে 13 মে পর্যন্ত। উদ্বোধনী দিনে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, বর্ণিল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। খোলা জিপে চড়ে তিনি প্যারেডের সালাম গ্রহণ করেন। এ বছরের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। এই সেই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন। 1971 সালের 25 মার্চ রাতে, যেখানে ঘুমন্ত পুলিশ সদস্যদের উপরে হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। আমি আজকের অনুষ্ঠানে প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে পুলিশ শহীদ সকল সদস্যকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। শুধুমাত্র স্মরণের মধ্য দিয়েই আপনাদের আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার স্পট মার্কেট থেকে 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি দেশে এনেছে। মে মাসে আরও 8 কার্গো আমদানির প্রক্রিয়া চলছে, যা গ্যাসের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। পেট্রোবাংলার পরিচালক একেএম মিজানুর রহমান জানান, মে মাসের জন্য মোট 11টি কার্গো নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে 3টি ইতোমধ্যে দেশে পৌঁছেছে। তিনি বলেন, বিভিন্ন বাজার থেকে আরও 8 কার্গো এলএনজি আনার প্রস্তুতি চলছে। পাশাপাশি জুন মাসের জন্য 4টি কার্গোর চুক্তি ইতোমধ্যেই সই হয়েছে। সরকারের লক্ষ্য গ্যাস সরবরাহে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, তাই নিয়মিত আমদানির পাশাপাশি বিকল্প উৎস থেকেও এলএনজি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সরবরাহ স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে সুন্দরবনে 7 দিন বনদস্যুদের হাতে জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ঘরে ফিরেছেন 11 জেলে। মোট 7,70,000 টাকা পরিশোধের পর তারা পরিবারের কাছে ফিরে আসেন। রোববার পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানা গেছে। ফিরে আসা জেলেরা জানান, 3 মে রাতে পূর্ব সুন্দরবনের আলোর কোল এলাকা থেকে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে। অপহরণের পর তাদের পায়ে শিকল পরিয়ে আটকে রাখা হয়। 3 দিন পর পরিস্থিতি আরও জটিল হয়। জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে শরীফ বাহিনীর সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর শরীফ বাহিনী 11 জেলেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সুন্দরবনের অজ্ঞাত স্থানে বন্দী করে রাখে। ভারত বাংলাদেশ সীমান্তে আবারও উত্তেজনা। বিএসএফ জানিয়েছে, বাংলাদেশি নাগরিকরা তাদের সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করায় তারা সরাসরি গুলি চালিয়েছে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহী জালার কমলা সাগর সীমান্ত চৌকির কাছে শুক্রবার গভীর রাতে। ভারতীয় বাহিনীর দাবি, রাতের অন্ধকারে 10 থেকে 15 জনের একটি দল সীমান্তের বেড়া পেরিয়ে ভারতীয়দের কাছে মালামাল পাঠাচ্ছিল। বাধা দেয়া হলে তারা বিএসএফ সদস্যদের উপর পাথর ছোড়া শুরু করে। এরপর কথিত আত্মরক্ষার নামে তাজা গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে
লুটিয়ে পড়েন 2 বাংলাদেশি নবীন হোসেন এবং মোহাম্মদ মোরসালিন। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বিএসএফ এর দাবি, আহত অবস্থায় আটক করার পর তারা স্বীকার করেছেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। ময়না তদন্ত শেষে মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও প্রাণঘাতী শক্তি ব্যবহারের যৌক্তিকতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় ও উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে 9 মন্ত্রী সহ তিনি শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তার নেতৃত্বে রাজ্যে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে গঠিত হল। গত সোমবার প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলে 234 আসনের মধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ 108টি আসন পায় থালাপতির দল টিভিকে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 118টি আসন। তাই তাকে জোট গঠন করতে হয় 5টি দলের সঙ্গে। ভারতীয় কংগ্রেস সহ কয়েকটি দল ইতোমধ্যে সমর্থন জানিয়েছিল। পরে আরও 2টি দল সমর্থন দেওয়ার কথা জানালে টিভিকে জোটের মোট আসন দাঁড়ায় 120-এ। শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজয় জানান জোটের সমর্থনপত্র তার হাতে রয়েছে এবং সরকার গঠনের অনুমতি চান তিনি। তবে রাজ্যপাল আনুষ্ঠানিক যাচাই বাছাই করেন। বিশেষ করে ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML যে সমর্থনপত্র দিয়েছে সেগুলোর সত্যতা যাচাই করে নিশ্চিত হন যে বিজয় সত্যিই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এরপরে শপথ গ্রহণের সময় নির্ধারণ করা হয়। বিজয় জানান তিনি রোববার সকাল 10টায় নেহরু স্টেডিয়ামে শপথ নিতে চান। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান, যেখানে বিপুল জনসমাগমে নতুন সরকারের সূচনা হয়। দীর্ঘ সময় ধরে তরুণ প্রতিভা পর্যবেক্ষণ করা বড় ক্লাবগুলোর স্বাভাবিক কৌশল। সে কৌশলে কখনো একই ফুটবলারকে নিয়ে আগ্রহ দেখায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই পক্ষ। বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেও এবার জানালেন এমনই এক চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পেকে ক্যারিয়ারের শুরুর দিকেই দলে ভেড়াতে চেয়েছিল বার্সা। বার্তোমেওর দাবি, ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াসের সঙ্গে তো প্রাথমিক সমঝোতাও হয়ে গিয়েছিল। পরিবার ও এজেন্টদের সঙ্গে আলোচনায় অগ্রগতি ছিল স্পষ্ট, কিন্তু 2017 সালে রিয়াল মাদ্রিদের তৎকালীন কোচ জিনেদিন জিদানের উদ্যোগে ফ্ল্যামিঙ্গার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। বয়স 18 পূর্ণ হওয়ার পরের বছরই তাকে দলে টেনে নেয় রিয়াল। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে তরুণ ভিনির প্রতিভায় আস্থা রাখতেই এমন সিদ্ধান্ত নেয় ক্লাবটি। এবার ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ান ক্রিকেটে শুরু হয়েছে অস্বস্তিকর ঝামেলা। বিগ ব্যাশ লিগকে বেসরকারীকরণের যে পরিকল্পনা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া, তা আটকে দিয়েছে 3টি রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। 6টির মধ্যে 5টির সম্মতির প্রয়োজন ছিল, কিন্তু সেই সমর্থন না মেলায় পরিকল্পনাটি কার্যত থেমে গেছে। আশঙ্কা, বেসরকারীকরণ হলে বিবিএল এর নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। এই অচলাবস্থায় ক্রিকেট অস্ট্রেলিয়া এখন বড় ধরনের সংকটের মুখে। এদিকে কোড স্পোর্টসের একটি প্রতিবেদনে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে সন্তুষ্ট নন 5 জন সিনিয়র ক্রিকেটার। তারা এখনও চুক্তিতে স্বাক্ষর করেননি। এমন অবস্থায় বোঝাই যাচ্ছে মাঠের বাইরে অস্ট্রেলিয়ান ক্রিকেটে অস্থিরতা ক্রমেই বাড়ছে। বেসরকারীকরণের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে বিবিএল এর তারকা ক্রিকেটারদের ভবিষ্যৎ। দীর্ঘদিন ধরে তারা তুলনামূলক কম পারিশ্রমিকে খেলছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।